2002 সালে ভারতবর্ষে লাস্ট এসআইআর হয়েছে। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে খুব উদ্বেলিত হয়ে পড়েছেন। ভারতবর্ষ উত্তাল হবে, ক্রাইমের ভ্যারাইটি অনেক বেড়ে গেছে। তুমি বলতে পারবে বউ তোমায় পিটিয়েছে, আইনকে বাজেভাবে ব্যবহার করা, প্রবৃত্তির অভাব। আর এখন তোমার এটিএম হ্যাক হচ্ছে, সংবিধানকেও বারবার পরিবর্তন হয়েছে। সেকুলার কথাটা সংবিধানে লেখাই ছিল না। মেধায় কোনো রিজার্ভেশন থাকতে পারে না। সিম্প্যাথির জন্য তো একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি ওবিসি হয়ে যাব। এইটাই তো আইনের মজা। আইনি আর্টিকেলগুলো জানো না, তুমি বৈধ থাকতেই চাইছো না। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রান্তিক চক্রবর্তী দা। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের বলে রাখি, প্রান্তিক দাকে অ্যাজ এ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনারা সবাই চেনেন, কিন্তু প্রান্তিক দাকে আর একটা যেটা অন্য দিক আছে, সেটা হলো প্রান্তিক দা কিন্তু লয়ের ওপর ইনস্টিটিউশন একটা কোম্পানি আছে, অর্থাৎ একটি ইনস্টিটিউশন আছে যেখান থেকে ল নিয়ে পড়াশোনা করে ইয়াং ছেলেরা মেয়েরা, এবং তারা এই লটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করতে পারে। তো আমি প্রান্তিকদা প্রথমেই জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এখনকার জেনারেশনের অনেকেই ভাবে যে ল পড়বো কি না, বা পড়লে, কারণ লটা একটা মানে লং টার্ম একটা আর্নিং এর জন্য সময় বেশি লাগে। তো এই নিয়ে তোমার কি মতামত? দেখো, প্রথম কথা, ল এখন খুব প্রোগ্রেসিভ এবং প্রফেশনাল একটা কোর্স। এই ধারণাটা খুব ভুল যে ল পড়লে এস্টাবলিশ হতে অনেক সময় লাগে। অবশ্যই লয়ের কিন্তু আগে না খুব চিরাচরিত একটা দিক ছিল যে ল মানেই আমি শুধু প্র্যাকটিস করতে পারি। সেক্ষেত্রে প্র্যাকটিস করলে সময় লাগে অবশ্যই, যদি বাড়িতে না বাবা কাকা কেউ থাকে, কারণ তার ব্রিফগুলো যদি হ্যান্ড ওভার হয়ে যায় তাহলে সুবিধা। যারা ফার্স্ট জেনারেশন পড়তে আসছে তারা প্র্যাকটিস করতে গেলে একটু সময় লাগে। আচ্ছা, এবার ফ্যামিলি যদি কেউ সত্যি থাকে আগের লয়ার, তাহলে সুবিধা অবভিয়াসলি প্র্যাকটিস করার ক্ষেত্রে। কেস হিস্ট্রি গুলো পড়তে পারে। কেস হিস্ট্রি গুলো পড়া শুধু নয়, যে ক্লায়েন্টরা থাকে, একটা মামলা তো বহু বছর চলে, অনেক মামলা, সেগুলো হ্যান্ড ওভার হয়ে যায়, বা একটা ক্লায়েন্ট বেস তার বাবা বা কাকার থাকলে সেখান থেকে ছেলে বা মেয়ের ক্ষেত্রে হয়। কিন্তু আজকের দিনে ল পড়ে শুধুমাত্র যে তোমার প্র্যাকটিসেই আসতে হবে এরকম ব্যাপার নয়। প্রচুর ল পড়ে দিক আছে। যেমনি ল পড়ে আজকের দিনে একাডেমিক্সে আসা যেতে পারে, মানে যেরকমভাবে আমরা ইংলিশের প্রফেসর শুনি, বাংলার প্রফেসর শুনি, সায়েন্সের প্রফেসর শুনি, সেটা অবভিয়াসলি লও তো পড়ানো হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে। প্রথম কথা হচ্ছে পড়া প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র এলএলবি পাশ করলেই হয়। আচ্ছা, 5 বছর বা গ্র্যাজুয়েশনের পর যারা করছে তারা 3 বছর এলএলবি পাশ করলেই হয়। কিন্তু একাডেমিক্সে আসতে গেলে মিনিমাম, আজকের দিনে মিনিমাম আমি বলছি, মাস্টার ডিগ্রি দরকার, যেটাকে আমরা এলএলএম বলে থাকি। কিন্তু মাস্টার ডিগ্রি করেও আজকের দিনে যে নতুন এডুকেশন রুল বা যা হয়েছে, তাতে পার্মানেন্ট অধ্যাপনা করাটা খুব ডিফিকাল্ট। মাস্টার্সের পর তাকে নেট বা সেট পরীক্ষা দিতে হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট, যেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, সেট স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেটা স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য। এই দুটো ছাড়াও তারপর তাকে পিএইচডির দিকে বা ডক্টরেটের দিকে যেতে হবে। তো প্র্যাকটিসের মতোই একাডেমিক্সটাও একটা লম্বা প্রসেস। কিন্তু এর দুটো ছাড়াও আজকে প্রত্যেকটা কর্পোরেট সেক্টর একজন করে অ্যাডভোকেট রাখে। প্রচুর প্রাইভেট কোম্পানি, বড় মেজো ছোট সবাই রাখছে। সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি কোনো কোম্পানিতে জয়েন করলে, প্রাইভেট সেক্টরের মতো আজকে আইটি যারা পড়াশোনা করছে তারা বিভিন্ন বা কোম্পানি থেকে কাজ করছে, ভালো স্যালারি পাচ্ছে। তো এরকম লয়ের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কোম্পানিতে গিয়ে আমরা কি করতে পারি, বা যারা পড়ছে তারা কি করতে পারে, তারা লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে। যারা পড়ছে তাদেরকে কি নেবে, মানে হ্যাঁ, না, পাশ করার পরই বলছে। হ্যাঁ, পাশ করার পর তো কোম্পানিগুলোতে গেলে অনেক সহজে আর্নিং এর উপায় থাকে। কিন্তু এই যারা এই ধারণাটাই আছে যে প্র্যাকটিস করলে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটা জিনিস ভাবো, সময়ের পরে মানুষ তো আর অর্থনীতির জন্যই যে কোনো পেশার সাথে যুক্ত হয়। এর কিন্তু অর্থনৈতিক মাপকাঠিটা কোনো জায়গায় আটকা থাকে না। মনে হচ্ছে প্রথম 5 বছর বা 10 বছর আমি প্র্যাকটিসিং লয়ার হিসেবে স্ট্রাগল করছি প্রচণ্ড, হয়তো আমার দিনে প্রথম 10 বছর 200-300 টাকা করে আর্নিং হচ্ছে, আমি হচ্ছে 3000-5000 করছি। কিন্তু একটা 10 বছর পর যখন সে অভিজ্ঞতার সঞ্চার করবে, পরবর্তী 20 বা 30 বছর তার কেরিয়ারের ক্ষেত্রে তার কিন্তু মাপকাঠি থাকবে না। সে হয়তো দিনে তখন সেরকম জায়গায় পৌঁছাতে পারলে 30,000-50,000, এবং যারা স্বনামধন্য অ্যাডভোকেটস আছেন তারা বয়সের সাথে সাথে দিনে 2 লাখ 2.5 লাখ টাকাও ইনকাম করার জায়গা থেকে। তোমার কিন্তু কোনো বৃত্ত থাকে না। তো প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথম 5 বছর বা 10 বছর স্যাক্রিফাইস করতে হবে। তারপরের স্কোপটা কিন্তু মানে অসীম, সেখানে কিন্তু কোনো ব্যারিয়ার থাকে না। যে এবার তুমি কোনো সেক্টরে চাকরি করতে গেছো, সেখানে কিন্তু তোমার মাইনে আস্তে আস্তে হাইক হবে, কিন্তু এখানে আস্তে হাইকের কোনো জায়গা নেই, তুমি যদি নিজের ডেডিকেশনটা রেখে সাফল্যের জায়গায় যাও। ফাইন। এবার একটা জিনিস বলো, যে এই সাকসেসটা কি 100% মানুষই পায়?
না না, পৃথিবীতে কোন প্রফেশনে 100% সাকসেস পাওয়া যেতে পারে? সেই সাকসেস রেটটা কি রকম? সাকসেস রেট দেখো, এটা তোমার ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিনের ওপর দাঁড়িয়ে থাকে সবকিছু, এবং কিছুটা তো ডেস্টিনির কথা আছে যে কোনো ফিল্ডে। দেখো এইটা রেট বলা খুব ডিফিকাল্ট, তবে আমি এইটুকু বলতে পারি ল পড়লে কেউ বেকার থাকাটা খুব ডিফিকাল্ট ল পড়ে। মানে তোমার দুবেলা ভাত খাওয়ার এবং একটা মধ্যবিত্ত জীবনযাপনের কিন্তু ব্যবস্থা লয়ের তুমি যে সেক্টরেই যাও সেখানে কিন্তু মানে যতগুলো ফিল্ড আমি বললাম সেখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার তুমি কতটা সাফল্যের চূড়ায় যাবে সেটা কিছুটা তোমার ডেস্টিনি, বাকিটা তোমার ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিনের উপর। এই যে 10 বছর, আমি প্র্যাকটিসের ক্ষেত্রে বলতে পারি, কেউ যদি সত্যি 10 বছর কত টাকায় আর্নিং করছে এটা না ভেবে কোনো সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে প্র্যাকটিস করে বা আস্তে আস্তে নিজে প্র্যাকটিস করে 10 বছর টাকার কথা না ভেবে, পরের 11 নম্বর বছর থেকে তার যখন অভিজ্ঞতা বাড়বে, মানুষের কাছে তার যখন নিরাপত্তা বাড়বে, মানুষ যখন বিশ্বাস করবে যে এনার কাছে গেলে আমি বেলটা পেয়ে যাব বা এনার কাছে গেলে আমি ট্রায়ালটা সাকসেসফুলি করতে পারবো, তখন তার মাপকাঠিতে কোনো শেষ থাকবে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে এই যে কারোর আন্ডারেই প্র্যাকটিস করতে হয় কেন? মানে একজন এলএলবি পাস করার পরে মানে নিজেই কি একটা ওই চেম্বার নিয়ে শুরু করতে? হ্যাঁ, 100% করতে পারে, কেন পারবে না, কোনো ব্যারিয়ার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোর্ট মানে লয়ের ক্ষেত্রে না, থিওরিটিক্যাল তুমি পড়াশোনা একটা রকমের, কোর্টকে চেনা একটা অন্য রকমের, কোন ঘরে কোন মামলা যায়, কিভাবে ড্রাফটিং করতে হয়, এগুলো তো জানার বিষয় আছে। দেখো তুমি যে কোনো প্রফেশনাল কোর্সে তুমি যদি ধরো ডাক্তারি যারা পড়ছে তারাও তো সিনিয়রের আন্ডারে প্রথম কয়েক বছর থাকে। আমরা কেন বলি কোনো নার্সিংহোমে গেলে জুনিয়র ডাক্তার, তার মানে তার সিনিয়র ডাক্তার আছে। সেরকমই লয়ের ক্ষেত্রেও এটা কোর্টটাকে চিনতে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোকে গ্যাদার করতে এটা কিন্তু কারোর সহায়তা লাগে। আমি বলছি না নিজে করা যায় না, সে যদি এক্সেপশনাল কৃতিত্বের অধিকারী হয়, সে যদি রোজ কোর্টে গিয়ে দেখেও শেখা যায়, প্র্যাকটিক্যালটা তো দেখেও শেখা যায়, কিন্তু একজন গাইডেন্স খুব দরকার হয়। এবার গাইড থেকে তুমি যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে তত তাড়াতাড়ি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে যে আমি 3 বছরে গাইডের থেকে শিখে এবার ইন্ডিপেন্ডেন্ট হবো, হতে পারে। কারোর যদি মনে হয় 10 বছর একটা গাইডেন্স দরকার, সেটা হতে পারে। বা আরেকটা যেটা সিনিয়র থাকলে কি হয়, কিছুটা ক্লায়েন্ট বেস নিজের বাড়ানো যায়। দেখো এটা জুনিয়র ল বা মানে ওকালতি বা ডাক্তার, আমরা কিন্তু যদি একটুও পয়সা আমাদের কাছে থাকে আমরা একটু সিনিয়রের কাছে যাওয়ার প্রবণতা দেখা যায়, তাই না? আমরা চাইবো বেস্ট জিনিসটা পেতে। এবার অবশ্যই বেস্ট জিনিসটা তো অভিজ্ঞতার সাথে আসে, তো অভিজ্ঞতা বাড়ানোর জন্য একজন সিনিয়রের গাইডেন্স খুব দরকার হয়। আচ্ছা, আমাকে এবার একটা জিনিস বলে, এই যে কোর্ট চত্বরে গেলে আমরা এত ঠিক করছে উকিল দেখি, মানে তার মধ্যে কি অনেকে এমনও হয় যে সকালবেলা চলে এলো, দাঁড়িয়ে রইলো, কোনো কেস পেলে ভালো, না পেলে চলে গেল, এরকম হয়? হ্যাঁ, প্রচুর হয়, কেন হবে না? কিন্তু আনসার্টেন লাইফ বলতে হবে, প্রচন্ড আনসার্টেন লাইফ। দেখো আনসার্টেনটি তো তুমি চাকরি ছাড়া তুমি কোন লাইফটা আনসার্টেন না? সবটাই আনসার্টেন, তাই না? তো এই আনসার্টেনটি আছে, কিন্তু যেখানে আনসার্টেনটি আছে সেখানে কিন্তু শীর্ষে যাওয়ার মাপকাঠিটারও কোনো শেষ নেই। কিন্তু এখানে যেটা হচ্ছে, দেখো স্বাস্থ্য, আইনি সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এগুলো প্রত্যেক ঘরে ঘরেই থাকবে। তো যেমনি এত উকিল হচ্ছে, এগুলো ফার্স্ট প্রায়োরিটি, এবং এই সমস্যাও কিন্তু বাড়ছে সমাজে। আজকে আইনি জটিলতা, তুমি আইন মানে তো শুধু মানে আইনি জটিলতা মানে তো শুধু তো খুনোখুনি, ধর্ষণ, মারপিট এটা নয়। প্রচুর ছোট ছোট আইনি জটিলতা আছে প্রত্যেক মানুষের। ব্যাংকিং জটিলতা আছে, পারিবারিক জটিলতা আছে, ওয়ার্ক স্পেসে জটিলতা আছে, ঠিক আছে, কনজিউমার জটিলতা আছে, জিনিসপত্র কেনা বেচা নিয়ে জটিলতা আছে। তো জটিলতার অধ্যায়গুলোও তো অনেক বেশি। তো আমার মনে হয় কেউ যদি হার্ডওয়ার্কিং হয় প্র্যাকটিসের ক্ষেত্রে, আমি তাকে বলছি প্র্যাকটিসিং অ্যাডভোকেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর স্কোপ তার মধ্যে থাকে, এবং অবশ্যই তার পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। 100বার। মানে কেউ যদি একটা বেল করাতে হবে, দিনের পর দিন একটা অ্যাডভোকেট যদি বেল না করাতে পারে, তাহলে তার উপর তো মার্কেট রেপুটেশনটাই খারাপ হয়ে যাবে। তো যে কোনো প্রফেশনের ক্ষেত্রে ডাক্তার যদি সুরাহা দিতে পারে, সেই ডাক্তারের কাছে লোক এমনিই যাবে। আচ্ছা ফাইন, এবারে আমাকে একটা জিনিস বলো, যে আমরা সাধারণত শুনে থাকি যে ল 2 রকমের, একটা সিভিল, একটা ক্রিমিনাল। কোনটায় গেলে ফিউচারে টাকা বেশি ইনকাম করা যায়? টাকা বেশি ইনকাম ব্যাপারটা হচ্ছে, সিভিল মামলা হচ্ছে তোমার ফিক্সড ডিপোজিটের মতো, আর ক্রিমিনাল মামলা হচ্ছে তোমার সেভিংস অ্যাকাউন্ট, ইনস্ট্যান্ট সেভিংস অ্যাকাউন্ট, রোজ খরচ হচ্ছে। কারণ ক্রিমিনাল মামলা না অনেক ধাপে ধাপে চলে। ধরো একটা ক্রিমিনাল মামলা হলো, মানে কেউ কারোর এগেনস্ট একটা এফআইআর করলো, তাহলে প্রথম তাকে নিতে হচ্ছে একটা বেল, তারপর মামলাটা চলবে। তো এই বেল নেওয়ার সময় একটা টাকার ব্যাপার থাকছে, তারপর ট্রায়াল চলছে, দিনের পর দিন চলছে,
তবে একটা জায়গায় গিয়ে খুব বড় মামলা না হলে সুরাহা হয়ে যায়। কিন্তু সিভিল মামলাগুলো কিন্তু মানে অনেক দীর্ঘ সময় ধরে চলতে থাকে। মানে অনেকটা ওই মানে সিভিল হচ্ছে বাড়ির পুরোহিতের মতো, মানে বাবার সময় পুজো করেছেন, ছেলের সময় পুজো করছেন। তো সিভিল মানে জমি জমার মামলা বা সম্পত্তি নিয়ে মামলা, এগুলো তো লম্বা প্রসেস, মানে 10 বছর 15 বছর 20 বছর ধরে চলে। তার মানে তোমার ওই ক্লায়েন্টটা সিকিউর, ঠিক আছে। কিন্তু ক্রিমিনাল মামলা ওই যে বললাম একটা ফ্লো থাকে, মানে তুমি দিনে 4টে ক্রিমিনাল মামলা পেয়ে যেতে পারো, 4টে ছোট বেল হলেও করাতে পারো, বা 4টে তুমি মোটর ভেহিকেলসের মামলা করলেও করতে পারো, হয়তো টাকাটা কম, কিন্তু তোমার রেগুলার ফ্লোটা কিন্তু ক্রিমিনালে অনেক বেশি। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে সাধারণ মানুষ এবং আইন, এই দুজনের মাঝখানে এই মানে লয়ারদের প্রয়োজনটা কেন? মানে কোনো মানুষ কি চাইলে নিজে আইনি লড়াই লড়তে পারে না? না, সে তো নিয়ম পদ্ধতিগুলো মানে এই জানে। পদ্ধতিটা কি, মানে একটু যদি না না, পদ্ধতি মানে সংবিধান বলে নয়, যে কোনো আইনি যে পাঠ্যপুস্তক আছে, ব্যাপারটা খুব সোজা। ব্যাপারটা হচ্ছে তুমি যদি উকিল না নাও বা অ্যাডভোকেট না নাও, তুমি তো প্রসেসটা টানতে পারবে না। তুমি নিজে গিয়ে দাঁড়াতেই পারো তোমার কেসে, কেউ বারণ করেনি। ভারতবর্ষে কোথাও লেখা নেই যে ইউ ক্যান নট বি ইয়োর ওন অ্যাডভোকেট ইন ইয়োর ওন কেস, তুমি করতেই পারো, ঠিক আছে। কিন্তু তোমাকে লড়তে গেলে তুমি তো আইনি সেকশনগুলো জানো না, আইনি আর্টিকেলগুলো জানো না, বা পদ্ধতি আছে তারা। প্রথমে থানায় যাচ্ছ, এফআইআর হচ্ছে, সেটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কোর্টে যাচ্ছে, বেল নিচ্ছ, তারপর ট্রায়াল প্রসিডিওর হচ্ছে, তারপর তার মধ্যে ট্রায়ালের মধ্যে অনেক কিছু থাকে, সাক্ষী থাকে, এভিডেন্স থাকে, প্রচুর কিছু থাকে। তো এইটা না কারো ব্যক্তিগত পক্ষে করা সম্ভব নয়। তাহলে তো অ্যাডভোকেট মানে ল পড়ার প্রয়োজনীয়তাটাই চলে যাবে, তাহলে তো ল কেউ পড়বেই না। তো লটা পড়ছে এই কারণে। সে তো তুমি তোমার পেট খারাপ হলে, ঠান্ডা লাগলে তুমি তো নিজের চিকিৎসা নিজেও করতে পারো, কিন্তু যখন সেটা কঠিন রূপ নেয় তখন কি তুমি সাহস নেবে যে তুমি একটা বা নিজের চিকিৎসা নিজে করে নিচ্ছ? তখন তুমি ডাক্তারের কাছে যাবে, কারণ ডাক্তার এটার আরো কি কি হতে পারে, কি সমস্যা, কি করে তাড়াতাড়ি সুরাহা পাওয়া যেত, সেটা একটা ডাক্তার বলতে পারবে। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে ধরে রাখো কেউ কাউকে পুলিশ অ্যারেস্ট করেছে, সে তো আর নিজের বেল কোর্টে গিয়ে করাতে পারবে না। না, অ্যাডভোকেট নিতে হবে, অ্যাডভোকেট নিতে হবে, হ্যাঁ অ্যাডভোকেট নিতে হবে। তো সেক্ষেত্রে অ্যাডভোকেটের প্রয়োজনীয়তা আছেই। বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমাদের দর্শক বন্ধুদের ক্ষেত্রে তুমি বলো, সেটা হচ্ছে যারা এই আইনটাকে, অর্থাৎ এই আইনি পড়াশোনাটাকে কেরিয়ার হিসেবে নিতে চাইছে বা দেখতে চাইছে, তাদের কাছে অপশন কি আছে? মানে এই আইনটা পড়ানো হয় কোথায়, বা এটা ডিস্টেন্সে পড়া যায় কি না? দেখো, প্রথম কথা হচ্ছে 12-এর পরেই পড়াশোনাটা, 12-এর পর ডিরেক্টলি পড়া যেতে পারে, বা গ্র্যাজুয়েশনের পরও করা যেতে পারে। গ্র্যাজুয়েশনের পর করলে সেটাকে শুধু এলএলবি বলা হয়, যেহেতু গ্র্যাজুয়েশনটা করাই আছে। 12-এর পর যেটা পড়াশোনা হয় সেটাকে বলা হয় বিএ এলএলবি, মানে ব্যাচেলার্স ডিগ্রিটা ইনক্লুডেড। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় প্রত্যেক বছর। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সরকারি কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে, সেই পরীক্ষার মাধ্যমে যারা যারা চান্স পায় তারা পড়তে পারে। ন্যাশনাল লেভেলে একটা পরীক্ষা হয়, সেটাকে বলা হয় ক্ল্যাট, কমন ল এন্ট্রান্স টেস্ট, অ্যাডমিশন টেস্ট। তো সেই ক্ল্যাটে পরীক্ষা দিতে পারে, সেখানে ন্যাশনাল কলেজগুলোও খুলে যাবে। তো এই দুটো মূল মাধ্যম আছে। এছাড়া রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় আলাদা করে পড়ানো হয়, সেটা তুমি বর্ধমান ইউনিভার্সিটি বলো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলো, কুচবিহার ইউনিভার্সিটি। এখান থেকে মানে পাস করে বেরোনো একটা ছেলে কি সারা ইন্ডিয়াতেই না, পাস করার পর তাকে স্টেট বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হয়, তবে সে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, স্টেট বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নেওয়ার পর সঙ্গে সঙ্গে সে তার স্টেটের মধ্যে সে সমস্ত কোর্টে প্র্যাকটিস করতে পারবে। স্টেট বার কাউন্সিলের রেজিস্ট্রেশন এমনিই হয়, ওটার জন্য পরীক্ষা দিতে হয় না, ডকুমেন্ট জমা দিয়ে তারপর একটা পরীক্ষা হয় যেটা অল ইন্ডিয়ার জন্য, যেটাকে বলা হয় অল ইন্ডিয়া বার কাউন্সিলের এক্সামিনেশন, এআইবি যেটা আমরা বলি। সেই এআইবিটা পাস করলে তবে সারা ভারতবর্ষের কোর্টে তুমি অ্যাপিয়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই দুটোই পাস করার পর, মানে এলএলবি বা বিএ এলএলবি পাস করার পর এই দুটো পদ্ধতি রয়ে গেছে। এই পড়াশোনাটা কি মানে ইংরেজিতে হয় না বাংলাতেও করা সম্ভব? এখন বাংলায় কোথাও নেই, মানে আগে কলকাতা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল লেভেলে তো নেই, বাংলায় কিন্তু এখন কোনো বিশ্ববিদ্যালয় বাংলায় আর অ্যালাউ করছে না লটা। কারণ হচ্ছে দেখো, অরিজিনাল টেক্সটগুলো, বইগুলো সবই কিন্তু ইংরেজিতে লেখা। ভারতের সংবিধান বলো, ইন্ডিয়ান পেনাল কোড যেটা এখন চেঞ্জ হয়ে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, বা ক্রিমিনাল প্রসিডিওর বলো, যা বলো, সেগুলো কিন্তু সব ইংরেজিতে লেখা। আগে ছিল বাংলায় পড়া যেত, বাংলায় পরীক্ষা দেওয়া যেত, কিন্তু এখন কোথাও আর নেই। এখন রাজ্যের মধ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গ পুরোটাই ইংরেজিতেই পড়াশোনাটা হচ্ছে। আচ্ছা, সেই জন্যই কি মানে কোর্টের মধ্যে যে ফাইট গুলো হয় সেগুলো ইংলিশে? না, হাইকোর্ট ইংলিশে করে, লোয়ার কোর্টে কিন্তু বাংলায় করা যায় এখন। আচ্ছা, বাংলায় চলে, কিন্তু সেটা রাজ্যের মধ্যে। বাইরের লোয়ার কোর্টে গেলে সেখানেও রিজিয়নাল ভাষা, হিন্দি ভাষায় বলতে পারে, কিন্তু কোনো হাইকোর্ট, সেটা কলকাতা হাইকোর্ট হোক, এলাহাবাদ হাইকোর্ট হোক,
সুপ্রিম কোর্ট তো ছেড়েই দাও, যে কোনো এই লেভেলের কোর্ট মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু কোনোভাবে বাংলায় কোনো মুভ বা হিয়ারিং হয় না, পুরোটাই ইংরেজিতে হয়। কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, ধরো আলিপুর কোর্ট বলো, বারাসাত কোর্ট বলো, কাকদ্বীপ কোর্ট বলো, এগুলোতে কিন্তু বাংলায় হিয়ারিং করা যায়। আচ্ছা, এবার আমাকে বলো যে এটা কি ডিস্টেন্সে পড়া সম্ভব? হ্যাঁ, বহু প্রতিষ্ঠান আছে যারা ডিস্টেন্সে ল করা যায়। সেই ক্ষেত্রে কি পাস করে যেতে হবে? গ্র্যাজুয়েশন, এলএলবির পর, গ্র্যাজুয়েশনের পর যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করতে পারো। আচ্ছা, করে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করে চাইলে হ্যাঁ, ডিস্টেন্সে যা পড়া সম্ভব। সেই ইনস্টিটিউটে যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী করে তারপর করতে পারো। মোটামুটি তুমি যদি একটা আইডিয়া দাও, এই 3 বছরের ল এবং 5 বছরের ল পড়তে খরচ কেমন হয়? না দেখো, সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়লে, আমি বলছি স্টেট লেভেলে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে 5 বছর পড়তে 50,000 টাকাও লাগে না, 50,000 60,000 সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ক্যাম্পাসগুলোতে আর কি, কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রাইভেট যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে 3-3.5 লাখ টাকা খরচা আছে 5 বছরে। 5 বছরে। এবং প্রাইভেট যে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও, যেমনি অ্যামিটি বিশ্ববিদ্যালয় বলো, অ্যামিটি ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এই যেগুলো আছে, এখন সেন্ট জেভিয়ার্সেও করানো হচ্ছে, সেগুলোতে অনেক প্রায় 8-10 লাখ টাকা 5 বছরে প্রাইভেটে খরচ। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রাইভেট কলেজগুলো আছে, যেটা এন্ট্রান্সের মাধ্যমে পাওয়া যায়, সেখানে কিন্তু 3-3.5 লাখ টাকায় হয়ে যায়। আর গভর্নমেন্ট কলেজে পেয়ে গেলে তো কম। আর ন্যাশনাল লেভেলে যে ক্ল্যাট পরীক্ষাটা হয়, বলছি ক্ল্যাট, কমন ল অ্যাডমিশন টেস্ট, সেখানে যে ন্যাশনাল লেভেলে কলেজগুলোতে পড়ানো হয়, সেখানে খরচা 8-10 লাখ টাকা ওরকমই আছে। আচ্ছা, এবার একটা কথা বলো, সেটা হচ্ছে অনেকেই বলে যে আমাদের এখানে ল এর যে বেসটা সেটা অনেকটাই এসছে পাশ্চাত্য কালচার থেকে। একদম। তো এটা কতটা তুমি বিশ্বাস না, করো? এটা তো সত্যি কথা। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। পৃথিবীতে যত দেশের সংবিধান আছে তার মধ্যে ভারতবর্ষ সব থেকে বৃহত্তর সংবিধান। এবং ভারতবর্ষের সংবিধান আমেরিকা, ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, তৎকালীন সোভিয়েত রাশিয়া, এরকম আরো বিভিন্ন দেশ থেকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে। এর পিছনে এটা বিশ্বাস অবিশ্বাসের না, এটা বাস্তব। এবার তুমি যদি বলো এটা কেন হয়েছে বা কি হয়েছে, 1 নম্বর দেখো, ভারতীয় সংবিধানটা, প্রথম কথা, আমাদের এখানে ব্রিটিশরা 200 বছর, 190 বছর রাজ করেছিল, এটা একটা বাস্তব কথা। তো ব্রিটিশ এরকম অন্য কোনো দেশে এত লম্বা রাজ করার ইতিহাস নেই পৃথিবীর বুকে। তো যথারীতি তারা বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার আগে। ভারতবর্ষের সংবিধান তৈরি হয় 1949 সালের 26শে নভেম্বর। এদিন সংবিধান তৈরি হয়, কিন্তু সংবিধান এফেক্টে আসে হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি, 2 মাস পরে। তাহলে এই 2 বছর মানে স্বাধীন হওয়া থেকে এই যে 3 বছর, হ্যাঁ, এই সময়টা বলছি 1949 সালের 26শে নভেম্বর। এই জন্য 26শে নভেম্বরকে আমরা ন্যাশনাল ল ডে হিসাবে সেলিব্রেট করি। আচ্ছা, কারণ ওই দিন আইনটা প্রণয়ন হয়েছিল। ঠিক তার 2 মাস বাদে 1950 সালের 26শে জানুয়ারি আইনটা এফেক্টিভ হয়, সংবিধানটা। এই জন্য ওই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি। আর 47 সালে ভারতবর্ষ হওয়ার পর 49 সালে তৈরি হচ্ছে 26শে নভেম্বর। তুমি যে বলছো, খুব ভালো প্রশ্ন, এই 2 বছরটা কি হলো? দেখো, আইন মতে যে কোনো দেশের 2 রকমের এস্টাবলিশমেন্ট হয়, একটাকে আমরা বলি ডি ফ্যাক্টো, আরেকটাকে বলি ডি জর, জেইউআরই। তো ডি ফ্যাক্টো মানে হচ্ছে ফ্যাকচুয়ালি স্বাধীন হয়েছে, কিন্তু আইনত দেশটা এখনো স্বাধীন নয়, কারণ দেশের সংবিধান তৈরি হয়নি তখন। 47 সালে খাতায় কলমে ভারতবর্ষ স্বাধীন, এই জন্য ডি ফ্যাক্টো বলা হয়। আর ডি জর মানে লিগালি ভারতবর্ষ সবকিছু কবে থেকে পেল? 1950 সালের 26শে নভেম্বর থেকে। এইটা 26শে নভেম্বর তৈরি হলো। অ্যাকচুয়ালি ততক্ষণও পুরোপুরি স্বাধীন হয়নি, পুরো সব হস্তান্তর হয়নি, পুরোপুরি স্বাধীন হয়নি। আর স্বাধীনতা বলে কোনো কথা, প্রথম কথা আমরা বলি ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স বলে কোনো কথা সংবিধানের কোথাও লেখা নেই। স্বাধীনতা বলে কোনো কথা নেই। স্বাধীনতা বলে, স্বাধীন তো তুমিও আমিও সবাই স্বাধীন। এখন স্বাধীনতা তো অনেকভাবে এসে, কথাটা হচ্ছে সভরেন, সার্বভৌমত্ব। আমরা ভারতবর্ষ, আচ্ছা 1947 সালে ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট। তার আগে ভারতবর্ষ কি আমরা আমেরিকা বলতাম, ইংল্যান্ড বলতাম না, আমরা তো ইন্ডিয়াই বলতাম। না, কিন্তু ইস্ট ইন্ডিয়ার তো পয়সাও এখানে চলতো। হ্যাঁ, চলতো তো, কিন্তু আমরা ইন্ডিয়াই তো বলতাম, অন্য কোনো দেশের নাম নিয়ে নিত। তাই ইন্ডিপেন্ডেন্স বলে কিছু হয় না, কথাটা হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। আমরা সার্বভৌম হয়েছে, মানে সার্বভৌমত্ব লাভ করেছিলাম 1947 সালের 15ই আগস্ট। তার আগে আমরা সার্বভৌম ছিলাম না, আমরা অন্য কারুর আন্ডারে ছিলাম, এইটাই।
স্বাধীনতা বলতে বলছো না, সংবিধান, স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স বলে কোনো শব্দই পুরো সংবিধানে খুঁজে পাওয়া যাবে না। বারবারই সভরেন, এবং বাংলায় যেটাকে আমরা বলি সার্বভৌমত্ব, সেই কথাটা বারবার ঘুরে ফিরে আসে। আচ্ছা, এবারে বলো সেটা হচ্ছে যে সংবিধান তাহলে মাঝে মাঝে বদলাতে হচ্ছে কেন এখনো? কেন হবে না? আজকে 75 ভারতবর্ষে, হ্যাঁ, এইটাই তো আইনের মজা। আইন তো যেহেতু, কেন বলছি, যেহেতু তুমি বললে যে এতগুলো পাশ্চাত্য ভালো প্রথম সারির দেশ থেকেও আমরা ইনপুট নিয়েছি, না, হ্যাঁ নিয়েছি, কিন্তু ব্যাপারটা দেখো, আইন তো পরিবর্তনশীল। আইন যদি পরিবর্তন না হয় তাহলে আইন থেমে থাকবে, শ্যাওলার মতো হয়ে যাবে, পাথরে শ্যাওলা পড়ার মতো। সময় বদলাচ্ছে, সেখানে আইনের পরিবর্তন দরকার। সময়ের সাথে সাথে যদি আইন নিজেকে খাপ না খাওয়াতে পারে, সেই আইনটা তো মানে স্থবির হয়ে যাবে একটা। আজকে তুমি ভাবো না, 1990-এর শেষের দিক থেকে আমরা প্রথম ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ক্রাইম ভারতবর্ষে দেখতে পেয়েছি। তার আগে তো ছিল না। আমরা ভাবতে পেরেছিলাম যে আগে কম্পিউটারে কোনো ক্রাইম হতে পারে, মেলে কোনো ক্রাইম হতে পারে, হোয়াটসঅ্যাপে কিন্তু ছিল না, কেন ওইগুলোই ছিল না। তো টেকনোলজি যেই এসছে, তো তখন তো তার আইনের দরকার হয়েছে, তো আইনকেও তো বদলাতে হবে। আগে পিক পকেট দেখতে পেতে, এখন পিক পকেটের কনসেপ্টই নেই। এখন তোমার এটিএম হ্যাক হচ্ছে, তোমার ইউপিআই হ্যাক হচ্ছে। তো এবার তো সেই সময় পরিবর্তনটা দরকার, তখন আইনকে নতুন রূপে গড়ে তুলতেই হবে। তো আইন বরাবরই সোশ্যাল ইঞ্জিনিয়ারের মতো, আর ইঞ্জিনিয়ার যেমনি প্রত্যেকটা মুহূর্তে ডেভেলপ করে যাচ্ছে, আইনকেও ডেভেলপ করতে হবে। আইন যদি ডেভেলপ না হয় সময়ের সাথে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই আইনটার কোনো ভূমিকা থাকবে না। তাই জন্যে আইনকে পরিবর্তন হতে হয়েছে, এবং ভারতীয় সংবিধানকেও বারবার পরিবর্তন হয়েছে। আমরা অনেকেই জানি না যে ভারত যখন স্বাধীন হয়েছিল, ভারত কিন্তু সেকুলার কান্ট্রি, এটা লেখাই ছিল না। এই যে সেকুলার আমরা বলি, এই সেকুলার কথাটা সংবিধানে লেখাই ছিল না। এটা 1974 সালে ইন্দিরা গান্ধীর সরকার প্রথম এই সেকুলার কথাটাকে তুলে ধরেছিলেন। প্রয়োজন হয়েছিল তখন যে আমাদের ভারতবর্ষকে সেকুলার কথাটা দিয়ে এস্টাবলিশ করা, নইলে সমস্যা হতে পারে। তাই জন্য পরিবর্তন হয়েছে। তো যখন যেটা দরকার হয়েছে, তখন সেটা ইনফরমেশন টেকনোলজি যে অ্যাক্ট, সেটা 2000 সালে এসছে। তার আগে আইটি অ্যাক্ট ভারতবর্ষে ছিলই না, কারণ আইটির প্রবলেমই তো ছিল না, আইটি কনসেপ্টটাই তো ছিল না। আইটি কনসেপ্টটা এসছে কবে? ভারতবর্ষে আমরা কম্পিউটার টুকটাক ভাবে দেখতে পেয়েছি 90-এর দশকের পর। একদমই তাই, 90-এর দশকের পর। তার আগে তো আমরা কম্পিউটার দেখেছি। যখন কম্পিউটার এসছে, কম্পিউটার রিলেটেড সমস্যা হয়েছে, তখন মনে হয়েছে একটা আইন তৈরি করা দরকার, তাই আইন তৈরি হয়েছে। এবং ইনফ্যাক্ট তখনও তো কম্পিউটার সেই প্রসার না, ওই জন্য আইটি অ্যাক্ট 2000 সালে যখন এসছে, কিছুই ছিল না। আইটি অ্যাক্টে শুধুমাত্র সংজ্ঞা ডিফাইন করা ছিল, এটাকে বলে ইন্টারনেট, এটাকে বলে কম্পিউটার, এটাকে বলে ডেটা, এইটুকুই। প্রথম আইটি অ্যাক্টের আমূল পরিবর্তন এসে 2008 সালে। আচ্ছা, আইটি অ্যাক্ট 2000 সালে এসে 2008-এই পরিবর্তন হয়। কেন? এই সময়টা থেকে কিন্তু রিলেটেড এই যেটাকে আমরা ডেটা ক্রাইম বলছি, সেই ক্রাইমগুলো কিন্তু অনেক ডিজিটাল রেভলিউশন চলে এলো। হ্যাঁ, তখন আইনের পরিবর্তন করা, আইটি অ্যাক্টেরও পরিবর্তন করার প্রয়োজনীয়তা হলো। আজকে তো সাইবার ল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে তুমি কটা ক্রাইম এমনি দেখতে পাও, এমনি একটা দেখা যায় না, পুরোটাই ডিজিটাল রিলেটেড ক্রাইম। মানে পুলিশেরও তো একটা সাইবার সেল, হ্যাঁ, প্রত্যেক জায়গায় সাইবার সেল আছে, সাইবার সেল থাকতেই হচ্ছে, কিছু করার নেই। আর তুমি যদি হাতে ক্ষমতা পাও, মানে আমাদের লয়ের কোন সেকশনটা তুমি বদলাতে চাইবে? দেখো, আমি একটা জিনিসই মনে করি যে এই পরিবর্তনটা খুব দরকার, এবং সংবিধান প্রণয়নকারীরা বা আইন প্রণয়নকারী বা সমস্ত সরকারই হয়তো ভেবেছে, কিন্তু ভোট ব্যাংকের জন্য কোথাও গিয়ে হয়তো এটা হয়ে ওঠেনি। যেটা হচ্ছে রিজার্ভেশন। এই যে এসসি, এসটি, ওবিসি তারা স্পেশাল প্রিভিলেজ পাবে, আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া দরকার। অর্থনৈতিক প্রিভিলেজ দেয়া হোক মানুষকে, যারা পিছিয়ে পড়া আছে অর্থনৈতিকভাবে, তাদের পড়াশোনা করার জন্য বা তাদের প্রগতির জন্য, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করা হোক। কিন্তু শুধুমাত্র তুমি এসসি বলে তোমাকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে কোনো পরীক্ষায়, তুমি এসটি বলে, আমি এটার পক্ষপাতী নই। কারণ দেখো, আজকে একটা কোটিপতি ঘরের ছেলেও এসসি হতে পারে, তাহলে কি তার সে পড়াশোনা করবে না, কম করবে? আর যে জেনারেল কাস্টের সে বেশি পড়েও পিছিয়ে পড়বে, এইটার আমি পক্ষপাতী না। তো আমার যদি হাতে ক্ষমতা আসে, তাহলে আমি এই রিজার্ভেশন সিস্টেমটার একটু মডিফিকেশন করতে চাই। ইকোনমিক রিজার্ভেশনে আমি পক্ষপাতী, কারণ দেখো, পিছিয়ে পড়া বহু শ্রেণী আছে, তাদের অবশ্যই দেওয়া হোক না। কারুর যদি কলেজ ফিস 50,000 টাকা লাগে, তাকে 5,000 টাকায় করে দেওয়া হোক। কারুর যদি চাকরির ফর্ম ভরতে 500 টাকা লাগে, তাকে ফ্রিতে করে দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ফাইটটা যাতে মেধায় কোনো রিজার্ভেশন থাকতে পারে না। এবার তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে তাহলে বাবা সাহেব আম্বেদকর যে করেছিল, সে কেন করেছিল? দেখো, তখনকার সময় আলাদা ছিল। সেই সময় দলিত সম্প্রদায় বা নিচু সম্প্রদায়ের উপর প্রচুর অত্যাচার হয়েছে। তাদেরকে যদি সমাজে আপওয়ার্ড মুভমেন্টে আনতে হতো, তাহলে এটা করতে হতো তখন। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটার দরকার নেই। আজকে একজন এসসি, সে কোটি টাকার মালিক,
সে পড়াশোনা করবে না, এটা তো হতে পারে না। না, খুব ভালো বললে, কিন্তু সত্যি ওই মানে এই জাজ করাটাই তো টাফ, যে কে ভালো আছে কে খারাপ না আছে। আসলে আমাদের দেশে তো সিম্প্যাথি ওরা বহন করছে না, বরাবরই। এই বহন করলে তো হবে না। সিম্প্যাথির জন্য তো একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বহু জেনারেল সম্প্রদায়ের মানুষ ভাবে ধর আমি এসসি হয়ে যাব, এটা মানুষের মধ্যে একটা প্রচলন চলে এসছে, আমি ওবিসি হয়ে যাব। ঠিক কথা, ফাইটটা সবসময় সমানভাবে হওয়া উচিত। মেধার কোনো ডিসক্রিমিনেশন হতে পারে না। মেধার প্রফেশনের এর আবার ডিসক্রিমিনেশন কিসে? তাই তো। অর্থনৈতিক ডিসক্রিমিনেশন হতে পারে। আচ্ছা, এবার আমাকে বলো যে অ্যাকচুয়ালি ওই একই আবার পয়েন্টে ফিরে আসছে, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে না পুরুষদের ক্ষেত্রে এই লয়ার হিসেবে সাকসেস রেট বেশি? না, এই এখন সেই ব্যারিয়ারটা ভেঙে গেছে। আগে পুরুষরা বেশি ইয়ে করতে আসতো, মানে অ্যাডভোকেট প্রফেশনে আসতো। কারণ দেখো, অ্যাডভোকেট প্রফেশনটা দিন রাত সব সময়ের ব্যাপার, ঠিক আছে? এটা ডাক্তারের মতো, এটা একটা এমার্জেন্সি সার্ভিস। মাঝরাতে তোমায় বেরোতে হতে পারে, ঠিক আছে? তোমাকে মানে চিরাচরিত আমাদের জেনেটিক্যাল সিস্টেমে গলা উঁচিয়ে বারবার কথা বলতে হয়, যেটা মহিলাদের মধ্যে প্রফেশনাল ক্ষেত্রে কম। মহিলারা আমরা জানতাম যে নম্র ইয়ে হয়, কিন্তু এখন সবকিছু ভেঙে গেছে। দেখো, শুনতে খারাপ লাগলেও এই জেনেটিক্যাল সিস্টেমটাও ভেঙে গেছে। এখন বহু ক্ষেত্রেই পুরুষদের থেকে মহিলারা হাই পিচ বেশি কথা বলে, হাই পিচ বেশি, জেনেটিক্যাল সিস্টেমটাই ভেঙে গেছে। এবং আজকে আর ওই ব্যাপারটা নেই যে রাত্রিবেলা মহিলারা বেরোতে পারবেন না প্রফেশনাল। আগে তো দেখো, ওই সমাজ পরিবর্তনশীল। আগে 10টা 5টার জীবন ছিল, সরকারি চাকরি, বড়জোর মহিলারা এটাই করতো, সরকারি চাকরি, স্কুলে পড়াতেন এগুলো। কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই। এখন রাত 10টাতেও মহিলারা বেরোচ্ছেন, 2টোতেও মহিলারা বেরোচ্ছেন, সকালেও বেরোচ্ছেন। তো সেক্ষেত্রে এখন আর যে ছেলেরা বেশি পড়তে আসছে, মেয়েরা কম পড়তে আসছে, এই ব্যাপারটা নেই। এখন ইকুয়াল হয়ে গেছে এই প্রফেশনটা। ফাইন। আচ্ছা, এবারে একটা জিনিস বলো, সেটা হচ্ছে মানে এটা মানুষের মধ্যে খুব ট্রেন্ডিং টপিক, সেটা হচ্ছে 498 কেস। তো এইটাকে কি তুমি ভালো চোখে দেখো নাকি এটা মনে হয় যে ফলস 498 তো হচ্ছে, কিন্তু 498 এর ক্ষেত্রে কিছু হয়েছে? আজকের দিনে গিয়ে শুধু কমপ্লেন করলেই 498 এ কেস রেজিস্টার করিয়ে বাড়ির লোককে অ্যারেস্ট করা বা হাজবেন্ডকে অ্যারেস্ট করা, এই ব্যাপারটা কমে গেছে, ঠিক আছে? কিন্তু তাও এটাকে মিসইউজ হচ্ছে একটা 498 এর জায়গাটা। কারণ আমরা জানি সত্যি 498 যে হয় না সেটা নয়, কিন্তু এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব যে বহু জায়গায় মহিলারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য 498 কে কাজে লাগাচ্ছে। তো সেটা তো মিসইউজ হচ্ছে। এবং ভারতবর্ষতে এটাও একটা বাস্তব যে পুরুষদের জন্য আইনটা কম। মহিলারা যতই চিৎকার করুক যে মহিলারা সিম্প্যাথি বেশি গেন করছে বা গেন করে, বা মহিলাদের জন্য কিচ্ছু নেই, ব্যাপারটা ভুল। ভারতবর্ষে আইন কিন্তু মহিলাতান্ত্রিক আইন। আমরা চিৎকার করি পুরুষতান্ত্রিক সমাজ বলে, কিন্তু এটা আমাকে জানি অনেকেই গালাগালি করবেন এটার পর, কিন্তু গালাগালি করলেও তাদেরও এটা মানতে হবে। ভারতবর্ষের আইন পুরোপুরি মহিলাতান্ত্রিক, ভারতবর্ষের আইন পুরুষতান্ত্রিক নয়। তুমি আজকে পারবে, আজকে মলেস্টেশনের কথা বলা, আজকে কত জায়গায় কত পুরুষরা মলেস্টেড হয়, তুমি গিয়ে বলতে পারবে তোমাকে মলেস্টেড করেছে? একটা পুরুষের গায়ে মানে পেটে কোনোই লাগলে বাসে মেট্রোতে অসুবিধা নেই, সেটা মলেস্টেশন নয়। একটা ধাক্কাধাক্কিতে একটা মহিলার ওখানে লেগে গেলে সেটা মলেস্টেশন, এটা তো হতে পারে না। একটা মহিলা কিন্তু যেতে পারে ওর ভিত্তিতে। একটা পুরুষ যদি থানায় গিয়ে বলে যে আমাকে কোনো কনস্ট্যান্ট কোনোই মারছিল, আমি মলেস্টেশনের কেস রেজিস্টার করবো, তুমি প্রথম কথাই আমরা যাবো না, কারণ আমরা হাসির পাত্র হবো। কিন্তু এটাও তো মলেস্টেশন, একই তো ব্যাপার। কিন্তু সেটা নেই। ভারতবর্ষকে আরো পুরুষতান্ত্রিক আইন অনেক বেশি করে ভারতবর্ষে প্রবর্তন করতে হবে, আনা উচিত। হ্যাঁ, কারণ আজকে ডোমেস্টিক লাইফে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় পুরুষরা শোষিত, অত্যাচারিত, নির্যাতিত। তো সেক্ষেত্রে তো জায়গা নেই। তুমি বলতে পারবে বউ তোমায় পিটিয়েছে, মানে খুব রিয়ালিস্টিক গ্রাউন্ড লেভেলে চলে আসো, বউ তোমায় পিটিয়েছে, তোমার জায়গায় লাগবে যে এই সুযোগে কিন্তু মেয়েরা পিটিয়ে নিচ্ছে আজকাল। কিন্তু তুমি একটা মেয়ের গায়ে হাত দিলে সে কিন্তু সঙ্গে সঙ্গে থানায় গিয়ে কমপ্লেনটা করলে তুমি কেস খেয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে, এবং সেক্ষেত্রে ডোমেস্টিক লজ কিন্তু পুরুষদের পক্ষে না। আমি এই কথাটা বারবার রিপিট করছি, যতই পুরুষতান্ত্রিক সমাজ বলে আমরা চিৎকার করি না কেন, ভারতবর্ষের আইন কিন্তু পুরোপুরি মহিলাতান্ত্রিক। খুব ভালো বললে। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে আমরা একটা আইন শুনে থাকি, খুব শক্ত আইন, পক্সো, এটার ভয়ানকতা কত? এটা তো বাচ্চাদের ক্ষেত্রে করা হয়, এইটাও ওই ডোমেস্টিক ভায়োলেন্সের মতো বাজেভাবে ব্যবহার করা হয়। মানে পক্সো দিয়ে সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, মানে কেস খাইয়ে দেওয়া। একটু যদি একটা দুটো ইনসিডেন্ট বলো। বহু, যেমনি দাদু নাতনিকে নাকি মানে কি বলবো, একটা বাচ্চা সম্বন্ধে বলা উচিত না, মানে মলেস্ট করেছে বা কিছু খারাপভাবে টাচ করেছে, এই জিনিসটা করেছে। হয় না, এই ক্রাইমগুলো হয় বলেই তো এসছে, কিন্তু এই ক্রাইমগুলো আবার ব্যবহারটাও খারাপ হয়ে যাচ্ছে। ওই সম্পত্তি, দাদুকে জেলে ঢুকিয়ে দাও, সম্পত্তি পেয়ে যাবো, এই ব্যাপারগুলো দেখো, আইনের মিসইউজটা ভয়ানকভাবে হচ্ছে, ঠিক আছে? এটা কি বলতো, মানুষের সচেতনতার অভাব বা মানুষের প্রবৃত্তির অভাব আর কি, ঠিক আছে? মানে মানুষ মনুষ্যত্ব কোথাও গিয়ে হারিয়ে ফেলছে। এই আইনকে বাজেভাবে ব্যবহার করা,
সেটা একটা খারাপ দিক। এর ক্ষেত্রে ইনভেস্টিগেশন কি হয়, মানে হচ্ছে ইনভেস্টিগেশন, কিন্তু পক্সো না, নাকি এই গোপন জবানবন্দিটাই শেষ কথা? না প্রাথমিকভাবে তো তুমি ফেসে যাচ্ছ, পরে ট্রায়াল হবে, প্রমাণ হবে, সেটা তো লম্বা ব্যাপার। পক্সো হচ্ছে জবানবন্দি দিচ্ছে, অ্যারেস্ট হয়ে যাচ্ছে, তারপর তুমি বেলই পাচ্ছ, বেরিয়েও আসছো, কিন্তু তোমার তো সাময়িক সেই ট্রমাটা সাফার করে নিতে হচ্ছে তোমার। এবং সমাজেও একটা সেই ঘৃণা হ্যাঁ, চোখে কিন্তু দেখাতে- সমাজকেও বদলাতে হবে। অ্যারেস্ট মানেই তুমি মানে অপরাধী সেটা নয়, ট্রায়ালের পর কি প্রমাণ হয়েছে তারপর তো অপরাধ। তোমাকে আজকে অ্যারেস্ট করা হলো তার মানেই তুমি যে ক্রাইমটা করেছো এটা নয়। অ্যারেস্ট কথাটার মানে কি? অ্যারেস্ট মানে হচ্ছে আমি ডিটেন করছি, এটা অ্যারেস্ট নয়, এটা হচ্ছে ডিটেনশন। ডিটেনশন মানে কি? তুমি এটা, তোমার উপর এটা বলা হচ্ছে এখন, ঠিক আছে আপাতত তোমাকে আটকাই, এটা হয়েছে কি হয়নি আমরা বিচার করব, তারপর তোমাকে থানায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হলো একদিনের জন্য, বা তুমি 7 দিন কাস্টডিতে থাকলে, তার মানে তুমি অপরাধী এটা নয়। অপরাধী তুমি, অপরাধী কি অপরাধী নয় সেটা থানা বিচার করবে না, জেল বিচার করবে না, আদালত বিচার করবে, সেটা মামলাটা শেষে বোঝা যাবে তুমি অপরাধী কি অপরাধী না। আচ্ছা, আর এখান থেকে একটা জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে ধরে রাখো কেউ মেবি কোনো একটা ক্রাইম করলো এবং তার এগেনস্টে সে বেল পেলো, তারপরে সে পালিয়ে গেল, তো এখানে কি পুলিশ দায়ী হয়? না না না, পালিয়ে গেলে তো পালাতেই পারে, বা কিন্তু বেল যখন দেওয়া হয় কিছু গ্রাউন্ড দিয়ে দেওয়া হয় যে এই গ্রাউন্ডগুলো তোমাকে মানতে হবে। তুমি নিজের অনেক সময় দেওয়া থাকে লোকালিটির বাইরে বেরোলে, মানে বিধানসভার বাইরে বেরোলে, বা তোমার ডিস্ট্রিক্টের বাইরে বেরোলে তোমাকে পুলিশকে ইনফর্ম করে যেতে হবে। দেশের বাইরে গেলে তোমাকে ইনফর্ম করতে হবে। আবার কোনো বেলে এইটাকে তুমি দেশের বাইরে যেতেই পারবে না এখন, তো যেরকম গ্রাউন্ড থাকবে সেটা ফলো করতে হবে। কেউ যদি ওটাকে নেগলেক্ট করে বা ওটাকে না ভায়োলেট করে তাহলে সে অ্যারেস্ট হতে পারে। আবার কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রাউন্ড পরিষ্কার মেনশন থাকে যে তুমি এই গ্রাউন্ডে তোমাকে বেল দেওয়া হচ্ছে। ফাইন। আচ্ছা, এবারে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি তো গ্রামও দেখেছো এবং শহরও দেখেছো, তুমি যেহেতু সারা বেঙ্গলি সবসময় ঘুরছো, কাজের জন্য যাচ্ছ। এবার আমাকে একটা কথা বলে যে এখন কি এই ক্রাইমের সংখ্যাটা কমছে না বাড়ছে? না না, অনেক বেড়ে গেছে, আর ক্রাইমের ভ্যারাইটি অনেক বেড়ে গেছে। আচ্ছা, আগে ক্রাইম মানে কি বুঝতে, মারপিট, ডাকাতি, কিডন্যাপিং, চুরি, পিকপকেট, মার্ডার, রেপ, এই তো। এখন তুমি ক্রাইমের মানে ভাবতেও পারবে না কি কি ক্রাইম হয়ে যাচ্ছে। মানে তুমিও দেখতে পাও যে কত রকমের ক্রাইম, হোয়াইট কলার ক্রাইম কিভাবে বেড়ে যাচ্ছে, অফিসিয়াল ক্রাইম, ডেটা ক্রাইম, সফটওয়্যার ক্রাইম, প্রত্যেকটা মুহূর্তে মোবাইলে ক্রাইম, ইন্টারনেটে ক্রাইম, কোথায় নেই ক্রাইম, কনজিউমার ক্রাইম, প্রোডাক্ট বিক্রি করছে সেগুলো ডুপ্লিকেট, জাল। তো ক্রাইমের মাত্রা অনেক বেড়ে গেছে, মানে মানে ভাবা যায় না, মানে ডাইভার্সিফাইড ক্রাইম হয়ে গেছে এখন, অনেক রকমের, মানে অনেক রকমের। এবং সেই জন্য হয়তো আইনে মাঝে মাঝে বিভিন্ন চেঞ্জেস, হ্যাঁ, চেঞ্জেস দরকার হচ্ছে। এগুলো তো কনজিউমার আইন পরে এসছে না, আগে তুমি ভাবতে ভাবতে যারা জিনিস কিনেছো সেটা তোমাকে ঠকিয়ে দিয়েছে, সেটা তুমি কোথায় যাবে? তাই জন্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, তুমি কনজিউমার কোর্টে যেতে পারো যে প্রোডাক্টটা আমার একটা দামি প্রোডাক্ট কিনেছো, সেটা খারাপ দিয়েছে, বা ইন্টেনশনালি ওটা কোনো বাজে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, সে কনজিউমার কোর্ট আছে। আচ্ছা, কোনো মানুষ যদি এমনি আইন নিয়ে পড়তে চায় মানে প্রফেশনালি নয়, এমনি জানার জন্য, তার কি কোনো ওয়েবসাইট আছে বা কোনো বই আছে? এখন তো গুগল করলেই পেয়ে যাবে, যা জানতে চাইবে সব গুগল বলে দেবে, এখন তো অসুবিধা নেই। মানে সবই কেউ যদি জানতে থাকো, জানতে, সে তো আমি আইনের ছাত্র, আমি যদি এখন শেক্সপিয়ারকে জানতে চাই, আমি কি গুগলে পড়ে জানতে পারবো না? আমি যদি মনে করি একটা লেভেল পর প্রত্যেক মানুষের মেন্টাল ডেভেলপমেন্ট হয়ে যায়, আমি যদি মনে করি এখন ফিজিক্সের কোনো থিওরি নিয়ে পড়াশোনা করবো, করতে পারবো না? করতে পারবো। কি আছে, সেরকম ভাবে কেউ যদি আইন জানতে চায় এখন তো কোনো অসুবিধাই নেই। এছাড়া তো এখন জানি আমাদের চ্যাট জিপিটি এসে গেছে, অনেক এআই এর মাধ্যমে অনেক অপশন পাওয়া যায়, তুমি কোনো ঘটনা বললে তারা বুঝিয়ে দিচ্ছে, করছে, তো আছে, সেটা অসুবিধা করে দেয়। আচ্ছা, এবারে বলো যে এটা তো শুনলাম ক্রিমিনাল পার্টগুলো, এবারে বলো যে লয়ের তো আরো অনেকগুলো দিক আছে বললে। ভীষণ ইম্পর্টেন্ট, মানে যদি একাডেমিক্সে কেউ আসতে চায়, হ্যাঁ, মাস্টার ডিগ্রি করবে, এলএলবির পর এলএলএম করবে, সেটা কতদিনের? 2 বছর। 1 বছরের এলএলএম হয় ভারতবর্ষে, মিনিমাম ম্যাক্সিমাম 2 বছরের হয়। 1 বছর 2 বছর এলএলএম করবে, তারপর তাকে পিএইচডি করতে হবে, মানে ডক্টরেট। তারপরেও কি আবার কোনো পরীক্ষা আছে? হ্যাঁ, প্রত্যেকটা ধাপেই পরীক্ষা, মানে এলএলএম এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে, এলএলএম পাস করতে হবে, তারপর ডক্টরেটের পরীক্ষা দিতে হবে, ডক্টরেট করতে হবে। মানে এলএলবি 5 বছরের পর যদি ডক্টরেট পর্যন্ত কেউ কমপ্লিট করতে চায় তাহলে 2 + 5 আরো 7-8 বছর। পিএইচডি করতে অন্তত 4 থেকে 5 বছর। হ্যাঁ, পিএইচডি 5 বছরের আগে তো কেউ কমপ্লিট করতে পারবেই না, মানে মিনিমাম 5 বছর এখন ক্রাইটেরিয়াই দিচ্ছে, মিনিমাম 5 ম্যাক্সিমাম 7, তো 5 বছরেও অর্ধেক জনের কমপ্লিট হয় না। তো ওই, এবং তারা যে পিএইচডি করে সব আইনের উপরই করে নিশ্চয়ই। হ্যাঁ, কোনো একটা বিষয়ের উপর। পিএইচডি ডক্টরেট হয় হচ্ছে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর। আচ্ছা, পুরো আইন তো নয়, কোনো একটা স্পেসিফিক টপিকের উপর, যেমন আমার হেলথ লজের উপর আছে পিএইচডি, তো এরকম এক একজনের এক একটা বিষয়ের উপর হয়, তো সেটা করতে 5 বছর লাগবে প্রায়। তো
এইটা। এবং একাডেমিক্সের ক্ষেত্রে তারপর সে কলেজ সার্ভিস কমিশন আছে, দিয়ে কোনো কলেজে পড়াতে পারে বা কোনো প্রাইভেট কলেজে সে অধ্যাপনার কাজ করতে পারে, প্রচুর স্কোপ আছে। হ্যাঁ, আজকের দিনে তো প্রচুর প্রাইভেট কলেজ সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে পড়ানোর স্কোপটা পেয়ে যাবে। ডক্টরেট থাকলে তার পে স্কেলও অনেক বেশি হয়ে যাবে। তো ভালো, আজকে তো ভালো হাইক দিচ্ছে কলকাতা। যে কোনো প্রাইভেট কলেজ তুমি যদি স্টার্টিং করো কলকাতার লেভেলে আমি বলছি, তাহলেও ডক্টরেট থাকলে তোমাকে 50-60 হাজার টাকা স্যালারি দেবে। তুমি যদি কলকাতার বাইরে যাও কোনো প্রাইভেট কলেজ, যেখানে 80,000 1 লাখ টাকা তোমার ডক্টরেট থাকলে তোমাকে স্যালারি প্রাইভেট ল কলেজগুলো দেবে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, খারাপ নয়। আর এবার প্রাইভেট কোথাও জয়েন করার ক্ষেত্রে প্রচুর প্রচুর বড় কোম্পানি থেকে মেজর অ্যাডভাইজার, হ্যাঁ, যে কোনো কোম্পানি ল টিম রাখে একটা, যে কোনো, তুমি বিগ শটস কোম্পানি বলো, একটু মিডিওকার কোম্পানি বলো, সবাই রাখে। তো সেই টিমে তুমি সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে, যেন বা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করে, ভ্যাকেন্সি থাকলে, তোমার যোগ্যতা থাকলে তোমাকে নেবে, সেই স্কোপটা আছে। এছাড়া এলপিও বলে একটা ইন্ডাস্ট্রি হয়, যেটা 2010-11 পরবর্তী সময় থেকে ভারতবর্ষে জন্ম নিয়েছে। লিগাল প্রসেস আউটসোর্সিং, যেমনি আমরা বিপিও জানতাম, বিজনেস প্রসেস আউটসোর্সিং, এটা হচ্ছে লিগাল প্রসেস আউটসোর্সিং। বিদেশ থেকে কাজ নেওয়া হয়, সেগুলো এখানকার অ্যাডভোকেটরা করে, কর্পোরেটের করে আবার ওখানে পাঠিয়ে দেয়। এবার এইটার একটা বড় ইন্ডাস্ট্রি আছে, যেটা কলকাতাতে ডেভেলপ করেনি সেরকম ভাবে, কিন্তু ভারতবর্ষে আমি অনেককে বলবো যারা মনে করছে যে এলএলবি পাস করেই প্রাইভেটে ঢুকবে, কর্পোরেট, এবং তাদের টাকার দরকার শুরু করতে ইমিডিয়েট করতে হবে, তারা কিন্তু এলপিও গুলোতে অ্যাপিয়ার করতে পারে। যেমনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ এলপিও ইন্ডাস্ট্রিতে হচ্ছে হায়দ্রাবাদে কুইসলেক্স, বিভৎস না, মানে কুইসলেক্সে থাউজেন্ডসের ওপর এমপ্লয়, আরো বেশি বোধহয় এখন এমপ্লয়িজরা কাজ করে তার। এবং আরেকটা যেটা খুব ভালো আছে, পুনেতে আছে মাইন্ডক্রেস্ট বলে। কলকাতাতেও কিছু অফশোর বলে একটা প্রাইভেট কোম্পানি আছে সল্টলেকে, তারা কাজ করছে। তো কিন্তু কলকাতায় এলপিওর স্যালারিটা একটু কম, কিন্তু বাইরে তুমি যদি এলপিওতে জয়েন করো প্রচুর স্যালারি। মানে এলপিওর কাজটা হচ্ছে বিপিও বিজনেসের ক্ষেত্রে যেটা করছে, এলপিও লয়ের ক্ষেত্রে সেটা করছে। বাইরের কোম্পানিগুলো থেকে বা ফার্মগুলো থেকে, মানে তাদের যখন এখানে কোনো লিগ্যাল ইস্যুস হয় না, তাদের লিগেজ ওখানকার লিগ্যাল ইস্যুস গুলো তারা এখানকার অ্যাডভোকেট দিয়ে করিয়ে নেয়। বিপিওর সিস্টেমটা কি, বিজনেস প্রসেস আউটসোর্সিংটা কি, ওখানে বিজনেসের কিছু কাজ এখান থেকে করে দিচ্ছে। এবার লয়ের ক্ষেত্রে এখানের একজন লয়ার ওখানে না, ওটা তোমাকে জানতে হবে। ওখানে যেসব এক একটা কোম্পানি 3-4টে বিষয়ের উপর কাজ করে। ধরো কেউ মেরিন ল নিয়ে কাজ করছে, ওরা ট্রেন করিয়ে নেবে মেরিন লটা। কেউ ধরো কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে, শুধুমাত্র এগ্রিমেন্ট কন্ট্রাক্ট। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন বাইরের কাজগুলো এখান থেকে করায়? কারণ হচ্ছে বাইরে একটা অ্যাটর্নিকে তুমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইউকে বা ইউএসএ তে বলে, একটা অ্যাটর্নি পার ডে যে চার্জ করবে, এখানে সেখানে তুমি 50টা এমপ্লয়ি রাখতে পারবে। তাই জন্য ওরা আউটসোর্স করে। আউটসোর্স কনসেপ্টটা কি, হঠাৎ করে বাইরের কাজ কেন এখানে আসবে? একটাই কারণ, ওখানে একটা অ্যাটর্নি যদি হিসাব মতো একটা এগ্রিমেন্ট তৈরি করতে, কথার কথা আমি বলছি, 10,000 টাকা চার্জ করে, এখানে একজনের স্যালারি হচ্ছে মাসে 10,000 টাকা, আমি কথার কথা বলছি। এই জন্য আউটসোর্স হয় কাজ। এবার লয়ের বিভিন্ন, ওখানে ধরো এরা সিঙ্গাপুর, যে কোম্পানির কথা বলছি, তারা সিঙ্গাপুর ধরো, ইউকে ধরো, 4-5টা কোম্পানি ধরে রেখেছে। তাদের যেসব ডকুমেন্টেড কাজ, সেগুলো এখানে আসছে। ওকে, এখান থেকে কাজ হয়ে আউটসোর্সড হয়ে যাচ্ছে। তো এলপিও ইজ আ বুমিং ইন্ডাস্ট্রি এখন। যারা যারা ভাবছে যে ল পাস করে সঙ্গে সঙ্গে পড়াশোনা করবে, তারা কিন্তু এলপিওতে জয়েনের কথা ভাবতে পারে। এবং সেখানে একটা ফিক্সড ভালো, যে বাইরের কোম্পানিগুলো 25 থেকে 30 হাজার দিয়েই স্টার্ট করে, খারাপ না স্টার্টিং ক্ষেত্রে। এবং তুমি 1 বছর 2 বছর সার্ভাইভ করলে সেটা 50-60 হাইক হয়, যেমনি কর্পোরেটে হাইক হয়, সে হাইকটার জায়গা। এটার জন্য কি ক্রিমিনাল পড়ে আসতে হবে? না 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 না, এলএলবি পাস করার পর পাস করলেই করতে পারবে, পাস করলেই করতে পারবে। এবং ওই কোম্পানি বা যে ল ফার্মটা যে টপিকের ওপর কাজ করছে, সেটা ওরাই ট্রেন করিয়ে নেবে আর কি। ওকে, তার মানে এখানে চাইলে সে ওটা করতে করতে আবার অন্য সাবজেক্ট নিয়েও পড়া এগিয়ে যেতে পারে। ওরা তো বাড়িতে বসে এগোতেই পারে, কিন্তু অন্য কিছু করতে পারে না। কর্পোরেট মানেই তো জানো, সকাল 10টা থেকে রাত 9টা, তারপর আর কখন পুরো টাইমটা নিয়ে অন্য কিছু করার জায়গা থাকে না। তো এই মানে এই জাতীয় কাজের ক্ষেত্রে কি, মানে এই ফ্রম হোম হয় না, ওয়ার্ক ফ্রম হোম? হ্যাঁ, ওয়ার্ক ফ্রম কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমও দেয়, কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের অসুবিধা হচ্ছে এখনো অফিস চলে। এবার ধরো পরিস্থিতি অনুযায়ী ওয়ার্ক ফ্রম, এগুলো কম্পিউটারে হতে পারে ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, তার মানে এটা খুব ভালো স্কোপ। হ্যাঁ, খুবই ভালো স্কোপ। ফাইন। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো, যে এই ক্ষেত্রে কেরিয়ার সবচেয়ে, তোমার কি মনে হয় যে কোন সুপার সিটিতে কেরিয়ারটা বেশি ভালো? এইটা দেখো বলা খুব, আমরা তো ধরে রাখো এই যেমন দিল্লি মানে একটা সুপ্রিম কোর্ট একটা ব্যাপার আছে, তো ওখানে কি লয়ের কাজ বা প্রফেশনাল স্কোপ বেশি? হ্যাঁ দেখো, ভারতবর্ষের হাইকোর্টের সমস্ত অ্যাপিলের মামলা তো সুপ্রিম কোর্টেই যায়, তো সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ডিপেন্ড করে। দেখো, যেসব প্র্যাকটিস করতে চাও, সেখানে যেসব সিটিগুলোতে ক্রাইম রেট বেশি, সেখানে প্র্যাকটিসের
কোন সিটি আছে? ক্রাইম রেট দেখো, অবশ্যই আমি যদি বলি ক্রাইম রেটের ক্ষেত্রে দিল্লি ক্রাইম রেটে ভালো, মানে বেশ এগিয়ে। ওয়েস্ট বেঙ্গলেও ক্রাইম রেট আছে। বেসিক্যালি যেখানে জনসংখ্যা বেশি, যেখানে ইলিটারেসির হার বেশি, যেখানে মিক্সড পপুলেশন আছে, সেখানে ক্রাইম রেট বেশি হবে। উত্তরপ্রদেশে প্রচুর ক্রাইম রেট আছে। তো এইসব জায়গায় কোর্টে ক্রাইমের ব্যাপারটা থাকে। আবার তুমি ধরো মুম্বাই টুম্বাইতে যদি চলে যাও, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় কর্পোরেট ধাঁচটা অনেক বেশি, হায়দ্রাবাদ কর্পোরেট ধাঁচটা অনেক বেশি। মানে এক একটা সিটিতে ওভাবেই গ্রো আপ করে। বেঙ্গল কখনোই কর্পোরেট সিটি নয়, কর্পোরেট সিটি। আমরা বলি যে এখানে কর্পোরেট বাড়ছে না, এই করছে না, প্রত্যেক সিটির তো একটা নিজস্ব এসেন্সও থাকে। ঠিক কথা। সেই এসেন্সের জায়গা থেকে বেঙ্গল কখনো কর্পোরেট সিটি নয়। আমরা কর্পোরেট সিটি ব্যাঙ্গালোরকে জানি, আমরা কর্পোরেট সিটি হায়দ্রাবাদকে জানি, এরা বরাবরই কর্পোরেট সিটি। আজকের দিনে গুজরাট ইজ আ বিগ কর্পোরেট সিটি। আমি শুনতে পাচ্ছি ওখানে ধোলে বলে একটি জায়গা হয়েছে, সেখানে নাকি মানে হায়দ্রাবাদ থেকে 300 কিলোমিটার যেতে নাকি 1 ঘন্টা সময় লাগছে। মানে এমন রাস্তা করেছে 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগছে, এরকম ব্যাপার হয়েছে। একদম সুপার সিটি তৈরি হচ্ছে। তো সেই সব জায়গায় কর্পোরেট বেসটা অনেক বেশি, আবার এই সব জায়গায় যারা প্র্যাকটিস করতে চাইছে সেই বেসটা অনেকটা বেশি। আচ্ছা, এবার একদম একটা সত্যি কথা বলো, সেটা হচ্ছে তুমি তো দুটো টাইমই খুব ভালোভাবে দেখেছো, অর্থাৎ সিপিএম এর সময়টা এবং এই মুহূর্তের যে শাসনটা চলছে। তো ক্রাইম রেট কখন বেশি ছিল? না, ক্রাইম রেট এখন বেড়েছে, এটা তো না বাড়বেই, জনসংখ্যা বেড়েছে, এরপরে যে গভর্নমেন্ট আসবে সেখানে ক্রাইম রেট আরো বাড়বে। মানে ক্রাইম রেট তো তুমি জনসংখ্যা বৃদ্ধি তার অনুযায়ী বাড়ছে, মিক্সড পপুলেশন, ঠিক আছে, এইগুলো দেখো। ক্রাইম কমাতে গেলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ক্রাইম কম কেন? আমাদের দেশে যে কোনো স্টেটে বলো, ক্রাইম রেট ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান নয়। তার কারণটা হচ্ছে আমরা বেসিক্স গুলো নিয়ে ভাবছি না। আজকে এই যে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, এই এসআইআর কে ভুলভাবে ভাবানো হচ্ছে, সবাই হঠাৎ করে ভয় দেখানো হচ্ছে। মানে ধরো আমি বলছি একদম আমাদের যেখানেই, যেহেতু কেন্দ্রীয় সরকার করছে, এবার কেন্দ্রীয় সরকার যেই হোক, এখন বিজেপি সেটা কংগ্রেস থাকুক, যেই হোক, কেন্দ্র থেকে করা হচ্ছে। প্রত্যেক যেখানে কেন্দ্রের বিপক্ষে স্টেট গভর্নমেন্ট গুলো আছে, তারা সবাই রে করছে যে এসআইআর। এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর হচ্ছে একটা জন সমীক্ষার একটা প্যারামিটার এবং নাগরিকত্বের একটা বিচার বিবেচনা, এবং এটা তো দরকার। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এসআইআর প্রত্যেক বছর হয়, তাই জন্যে যাদের নাগরিকত্ব নেই তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যাদের সমস্যা আছে তাদের জব কার্ড অ্যাভেল করা হচ্ছে। তা কাদের তুমি জব কার্ড দেবে, কাদের তুমি কাজ করবে, যতক্ষণ না তুমি নাগরিকত্বের লিস্ট ঠিক করে বের করতে পারছো। আজকে তাহলে এটা কোন একটা রাজনৈতিক দল এটাকে, এটা দুর্ভাগ্য, এটা রাজনৈতিক, এটা দুর্ভাগ্য। মানে এইটার আমি কোনো বিচার করতে পারবো না। মানে এসআইআর নিয়ে একটা সম্পূর্ণ ভয় তৈরি করা হচ্ছে, এটা ভয়ের ব্যাপারই না। সংবিধানে 324 নম্বর ধারায়, 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনকে এই পাওয়ারটা দেওয়াই আছে সংবিধানে, 1 নম্বর। 2 নম্বর, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, যে ভোট যে অ্যাক্টে বলা হয়েছে 1950 সালে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট হয়েছিল, সেখানে যদি আমি ভুল না করি 23 নম্বর সেকশনের সাব ক্লজ 1-এ পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ইলেকশন কমিশন প্রত্যেক বছর এইটা করবে, মানে এই রিভিশনটা করবে, কোন জনসংখ্যা, কাদের নাগরিকত্ব নেই, কারা ভুয়ো ভোটার কার্ডে আছে, এটা করবে। এটা কিন্তু ইলেকশন কমিশনের ব্যর্থতা। আরে আমার তো মনে হয় চিৎকার, যে এসআইআর হচ্ছে চিৎকার না করে, আমার তো উল্টো প্রশ্ন করতে ইচ্ছা করে যে ইলেকশন কমিশন এত বছর কেন করে? 2002 সালে ভারতবর্ষে লাস্ট এসআইআর হয়েছিল, 2025-এ হচ্ছে। তোমার ক্রাইম রেট কি করে পারবে না? আসল তো তোমার ধরো নাগরিকত্ব নেই, তুমি কোথাও জব করতে পারছো না, তাহলে তুমি নিশ্চয়ই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছ। তাই যথারীতি এটা বাড়ছে। এটা পক্ষের বিপক্ষের, সরকার পক্ষের বিপক্ষের ইস্যুই নয়, এটা ভারতের সংবিধানের ইস্যু। এবং আমার মনে হয় এই মুহূর্তে এবং আগামী 2-3 মাস তুমি দেখতে পাবে ভারতবর্ষ উত্তাল হবে এই এসআইআর নিয়ে। কিন্তু এটা উত্তাল হওয়ার জায়গায় নয়। এটা আমি প্রত্যেক মানুষকে তোমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করবো, এসআইআর নিয়ে বিঘ্নিত হবেন না। এসআইআর একটি সম্পূর্ণ বৈধ প্রসেস, যেটা পৃথিবীর সমস্ত প্রথম সারির দেশে প্রত্যেক বছর কন্ডাক্টেড হয়। ভারতবর্ষে হঠাৎ করে ধূমকেতু উল্কার মতো কন্ডাক্টেড হচ্ছে বলে আপনারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন, এবং কারা ভয় পাচ্ছে? যাদের বৈধ নাগরিকত্ব নেই। আমি দুর্ভাগ্যজনকভাবে আমি শুনতে পাচ্ছি অনেকেই ভয় পাচ্ছেন, বলছে আমি সুইসাইড করবো, এরকম। যখন আমি ইন্টারভিউটা দিচ্ছি, আজকেই সোদপুরে একটা ঘটনা ঘটেছে, 57 বছরের একজন ব্যক্তি, তিনি সুইসাইড করেছেন। কেন? 4 তারিখ নভেম্বর থেকে এসআইআর হবে বাংলায়, তার হয়তো ডকুমেন্ট নেই। দেখো, তিনি গত হয়েছেন, আমি সত্যি এটা নিয়ে
খুব দুঃখিত, একটা মানুষের প্রাণ কখনোই আমরা কামনা করি না, কিন্তু তুমি একটা জিনিস ভাবো তো, তিনি 57 বছরের একজন নাগরিক, তার কাছে বৈধ ডকুমেন্ট যদি নাও থেকে থাকে, এতদিনে সেই বৈধতার ব্যবস্থা তিনি করেননি কেন? ভারতের সংবিধান তো সমস্ত কিছু দেয়। আমি সবাইকে অনুরোধ করব, আমরা নেগলেক্ট, আমি তোমার ইন্টারভিউ দেওয়ার আগে একজনের সাথে কথা বলছিলাম, সারা জীবনটা নেগলেক্ট করে অনেকে ভোটার কার্ড করে না। এটা কি হবে বেকার আমার এটা তোমার ব্যর্থতা। 2, আর একটা শ্রেণী করে না কেন? যাতে আমি ক্রাইম করব কেউ বুঝতে না পারে আমি বৈধ কাউন্টিংয়েই থাকবো না। তো এটা তো আমার দেশের পক্ষে ক্ষতি, আমার রাজ্যের পক্ষে ক্ষতি। তাই এসআইআর নিয়ে হঠাৎ আমি বুঝতে পারছি না, মানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে বলছে খুব উদ্বেলিত হয়ে পড়েছেন, আবার উল্টো দিকে বিজেপিও, আমি বলছি এটা বিজেপিও বারবার বলছে এসআইআর হবে, ভোটের আগে এসআইআর হবে, নইলে ভোট হতে দেবো না। আরে আমি দুপক্ষকেই অনুরোধ করবো, এটা ভোট হওয়া, ভোট না হওয়া, বিচলিত হওয়া, বিচলিত না হওয়া, উত্তেজিত হওয়া, উত্তেজিত না হওয়ার সিস্টেমই নয়। এটা একটা প্রপার কাউন্টিং, এটা একটা প্রপার সিস্টেম, যেটা সংবিধান প্রণোদিত সিস্টেম, এবং সেটাকে প্রত্যেক বছর নিয়মিত করলে আমাদের পক্ষে, দেশের জনগণনার পক্ষে, নাগরিকত্বের পক্ষে একটা সিস্টেম ভালো থাকবে। এগুলোই যদি প্রত্যেক বছর হয়, তুমি যে প্রশ্নটা আসছিলে, তাহলে কোনো ক্রাইম তবেই কমবে। আমরা বেসিক জায়গাটা থেকেই তো পিছিয়ে করছি। এই তুমি যেটা বললে যে আমি কাউন্টিংয়েই থাকবো না, আমি একটা ক্রাইম করে, তো কাউন্টিংয়ে না থাকলে তো ক্রাইম বাড়বেই আরো এরকম ভাবে। বৈধতা নেই, এই যে যারা বৈধতা নেই হুকিং করে ইলেকট্রিসিটি নিচ্ছে, ওটাও তো একটা ক্রাইম। আজকে যদি তোমার বৈধতা থাকে তবে নিশ্চয়ই সরকারি ব্যবস্থা করবে, যে সরকারি থাকুক আমি বলছি, ঠিক আছে? তো তুমি বৈধ থাকতেই চাইছো না, হাজার হাজার জায়গায় বাড়িতে ভাড়াটেরা থাকছে, তাদের কোনো বৈধ ডকুমেন্ট নেই, তো তুমি তো বৈধতা চাইছোই না, তো বৈধতা না চাইলে তো ক্রাইম বাড়বেই, এটাই হচ্ছে সমস্যা। ফাইন, এটা খুব ভালো দিক তুমি তুলে ধরলে, ঠিক কথা আমাদের জন্য। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে বহু মানুষ কিন্তু এখনো, মানে এটা আমরা বিশ্বাস করি যে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসছেন, অনেকে প্রপার তারা পেপার করেননি বা এত বছর সত্যি করে উঠতে পারেনি। একটা মানুষের মনের মধ্যে ভয় আছে এসআইআর নিয়ে, তো যদি যার কাছে ডকুমেন্ট নেই তাকে কি আবার তাহলে ফিরে যেতে হবে? না, পরিষ্কার কথা, এইগুলো যেগুলো তৈরি করা হচ্ছে, এগুলো হাওয়ায় দেওয়া হচ্ছে সব। ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা আমাদের পড়ে জানতে হবে বা জেনে বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে, বলে দিয়েছে 2002-3 সালে যে ভোটার তালিকা তৈরি হয়েছে, সেই 2-3 সালে ভোটার তালিকাতে তুমি যদি ভোটার নাও হয়ে থাকো, তোমার বাবা, মা, দাদু এরা যদি কেউ ভোটার তালিকায় নাম থাকে, তাহলে তুমি বৈধ নাগরিক, এখানকার কোনো অসুবিধা নেই। এবার তাহলে প্রশ্ন উঠতেই পারে, 2003-4 সালের পর যারা এসছে তাদের বৈধ নাগরিকত্ব কি হবে? তাহলে 3-4 সাল পর যারা এসছে তাদেরকে সবাইকে পাঠিয়ে দেওয়া বাইরে? কখনোই সেটা বলা হচ্ছে না। 2003-4 সালের পর আসার পর তুমি কি ভারতবর্ষের যা যা বৈধ ডকুমেন্টস, সেগুলো কি তোমার কাছে আছে না নেই? বানিয়েছো কিনা? এই বানাতে গিয়ে দেখা গেছে যে তুমি একাধিক ভুয়ো বানিয়েছো। এটা তো সিপিএম শুরু করে গেছিল বাংলায়। আমি অন্যান্য স্টেটেও একই জিনিস হয়েছে, অন্যান্য স্টেটের কথা আমি ধরছি না। এসেছে 3000, 5000, 10,000, 12,000, পরবর্তীকালে 30,000-এ ভোটার আধার কার্ড করে দেওয়া হয়েছে, সেগুলো তো বৈধ না। তো সেগুলোরই তো রিভিশন হবে যে তুমি বৈধতা আছে কিনা। এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যে যদি তোমার এই ঘটনাটা ঘটে থাকে, আরেকটা সমস্যা হয়েছে, বহু লোককে দেখা গেছে বাংলাদেশের থেকে এসছে, মায়ানমার, বার্মা থেকে এসছে, ওখানকারও ভোটার, এখানকারও ভোটার, দুটো ভোটার কার্ড রাখতে পারো না। ছেড়ে দাও দুটো কান্ট্রি, আমি প্রচুর লোক জানি, তুমিও জানো, পশ্চিমবঙ্গেই থাকে, দুটো জায়গার ভোটার কার্ড আছে। বহু মহিলার শ্বশুর বাড়িতেও ভোটার কার্ড, বাপের বাড়িতেও ভোটার কার্ড। আরে এটা তো ভারতের সংবিধান ওই অধিকারটা দেয় না, এটা আমেরিকা না। আমেরিকায় হয়, আমেরিকা এক দেশ যেখানে আমেরিকার সিটিজেন কার্ড একটা থাকে, প্লাস তুমি যে স্টেটে আছো তার সিটিজেন কার্ড একটা, ধরো টেক্সাসে আছো, টেক্সাসের সিটিজেন কার্ড, সেটা ভারতবর্ষ এই অধিকারটা দেয় না, কিন্তু ডুয়াল ভোটার কার্ড। তো ডুয়াল ভোটার কার্ড কেন থাকবে? তুমি যদি জালি না হও তাহলে তোমার ডুয়াল ভোটার কার্ড রাখার দরকার নেই। তুমি যদি শিফটিং করতেই পারো এক জায়গায়, তুমি ভোটার কার্ডের নাম চেঞ্জ করে নাও, বা ওখানেই রেখে দাও, ভোট দেওয়ার সময় ওখানে গিয়ে দাও, দুটো ভোটার কার্ড। তো এইগুলোকে রিভিশন করা যেটা খুব দরকার। হ্যাঁ, কিংবা মৃত মানুষ, তার এখনো ভোটার কার্ডে নাম, ভোটার লিস্টে নাম রয়ে গেছে, কেন থাকবে? জনগণনাই তো পাবে না ঠিক করে, তুমি জনগণনাই তো পাবে না, তা সেগুলোকে তো রিমুভ করতে হবে। এটার মধ্যে কোনো ভুল নেই, এটার মধ্যে কোনো রাজনীতি নেই, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। এটা সাংবিধানিক একটি প্রসেস এসআইআর, সেটা প্রত্যেককে সহযোগিতা করাটা খুব দরকার, ভয় না পেয়ে। আর কি বলছে, যদি কারণ না থাকে তাদেরও বলা হচ্ছে যে 4-6 মাসের মধ্যে, যদি তার সত্যি অথেন্টিসিটি থাকে, অনেক টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে, 4 থেকে 6 মাসের মধ্যে একটা টাইম পাবে তারা।
হ্যাঁ তারা করে নিতে পারবে, যে যে প্রসেস আছে সেই প্রসেসগুলো ফলো করা হবে। বাহ। ঠিক আছে, তো সমস্তটাই খুলে রেখেছে, এর মধ্যে কোনো অসুবিধার ব্যাপার নেই। এখন এটা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আরে রাজনীতি কেন আসছে এসআইআর এর মধ্যে আমি বুঝতে পারছি না। আসলে হচ্ছে কেন বলতো, 2002 এর পর 2025 হয়েছে। এতদিন একটা প্রত্যেক বছর যদি হতো এই মাথায় মানুষের আসতো না, মানুষকে অভ্যেস থেকে বের করে দেওয়া হয়েছে। তো এইটা তো প্রথম সারির দেশে তুমি ভাবতেই পারবে না জনগণনা হচ্ছে না, প্রত্যেকবার বছর বছর জনগণনা হয়, এখানে জনগণনা হচ্ছে না। তুমি জানোই না কজন বাইরের কজন ইন্ডিয়ান, আদৌ তোমার নাগরিকত্ব আছে কিনা, মানে তুমি এগুলো কোনো আইডিয়াই নেই, তুমি কোথাকার মানুষ, তোমার ধর্ম কি, কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে প্রান্তিক দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় দিলে, ধন্যবাদ। এত কিছু জানলাম তোমার কাছ থেকে, এবং ভবিষ্যতেও আবার সময় দিলে অবশ্যই, ডেফিনেটলি বসবো। ধন্যবাদ। আপনাদেরকেও বলছি, আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবে দাদা, নমস্কার।